যে সাধু তার জীবনে কিছুর প্রয়োজন ছিল না, সেখানে পাগলি আসলো। পাগলির আশা ওর মধ্যে যে অনুভূতি তৈরি করলো সেটা ওর কাছে নতুন অনুভূতি। রেখে আসার পরে সাধু পাগলিকে যেভাবে অনুভব করতে শুরু করলো সেটা আবার আর একরকম। আমার ছবি যখন শেষ হয়েছে শুটিং, তখন মনে হলো মাত্র শুরু করলাম, ঘরের দরজা টরজা নক করি নাই, আমি ওই কুকুরের সাথেই ওই বস্তার উপরে শুয়ে ছিলাম আর কি। ওই কুকুরটা ডেকে ডেকে মাকে উঠাইছে। পশুত্ব কেন বলতেছি, কোন পশু কি এরকম করে যা মানুষ করে? পাশবিক কেন 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 পাশবিক কোন পশু এরকম করছে? মানবিক শব্দটা একটা বরং নেগেটিভই হয়ে উঠতেছে। মানুষ আমরা তো আসছিলাম কেয়ারটেকার হিসেবে, আমরা আমাদেরকে চিনলাম না আর কি। রোদে আইলা গাজুড়াইতে, রোদে পাইলা রূপকুমারী। সাধু কি খুঁজে পেয়েছিল তার রূপকুমারীকে? কিংবা মন ছাড়া কি মনের মানুষ রয়? প্রিয় দর্শক, আজ ক্যাম্পাস টাইমসের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি রূপালী পর্দার সাধুকে। তিনি ভিজুয়াল পর্দায় কিংবা রূপালী পর্দার শিল্পের পথে একজন শিল্প সাধক। বলছি বাংলাদেশের প্রখ্যাত এবং সুদক্ষ অভিনেতা মুস্তাফিজুর নূর ইমরানের কথা। আপনাকে স্বাগত আমাদের শোয়ে। ধন্যবাদ। লং ইন্ট্রো। আপনি এটা ডিজার্ভ করেন। আপনার সাধু চরিত্রটি হয়ে ওঠার পেছনের গল্প জানতে চাই। সাধু চরিত্র হয়ে ওঠার পেছনের গল্প লম্বা গল্প, আমরা লম্বা করেই শুনতে চাই। পেছনের গল্প স্ক্রিপ্টটা তো আসলে অনেক পরে, আইডিয়াটা শোনার পর থেকে আসলে এটা ভেতরে এক ধরনের তাড়না তৈরি করেছিল। আসলে তাড়নাটা খুঁজে বের করার, কিছু একটা খুঁজে বের করার, কি খুঁজে বের করবো তখনও জানি না। আসলে যখন আইডিয়াটা প্রথম শেয়ার করে সুমন ভাই, জানি না, কিন্তু মনে হলো যে কিছু একটা খোঁজার আছে। এরপর একটা লম্বা সময় গেল, ধীরে ধীরে আবার যখন আমরা ফুল অফিসিয়ালি যখন আসলে শুরু করলাম ব্যাপারটা, এরপর এক একটা সিন পড়ার পরে আমার কিন্তু আসলে পড়ার পরে আমার মনে হলো যে আসলে এই গল্পটা বা এই ছবিটা পড়ার না, আসলে এটি উপলব্ধি করার, এটা অনুভবের সেটাই বললাম, যেটি ভীষণ উপলব্ধি, অনুভব করার। উপলব্ধি ডিফারেন্ট থিং না, যে আমি এটা করার পর এটা করে ফেলছি, তারপরে অনেক পরে গিয়ে একটা উপলব্ধি হয় এসেছে। ওকে। কিন্তু প্রথম জায়গাতে যেটা হয় সেটা হচ্ছে কি, অনুভব হয়। ঠান্ডার সাথে ঠান্ডা অনুভব হয়, গরমের সাথে গরম অনুভব হয়। এই চরিত্রটার সাথে প্রথম জার্নিটা একদমই অনুভবের। কোথাও কি এই অনুভব কিংবা এই অনুভূতির মধ্যে কোথাও কি কিছু অন্বেষণেরও জায়গা ছিল? ডেফিনেটলি, সেটা তো থাকতেই হয় আসলে। সেটি কি, সেই অন্বেষণটা আসলে কি? অন্বেষণটা হচ্ছে এই চরিত্রটা কে, উনি কি করতেছে, কেন করতেছে, প্রশ্ন এবং উত্তর। সেইখানে আপনি কি উত্তর খুঁজে পেয়েছিলেন? আমার ছবি যখন শেষ হয়েছে শুটিং, তখন মনে হলো মাত্র শুরু করলাম। আপনার কি কোথাও মনে হয়েছে এই গল্পটি আসলে আমাদের আদিম প্রেমের কোনো গল্প, কিংবা যেখান থেকে আমাদের সৃষ্টির সূচনা, সেটিকে বেস করেই এই চলচ্চিত্রটি নির্মাণ করা? তো কিছু আমি জানি না আসলে। আপনি শুধু চরিত্র, আমি জানি যে সাধু তার জীবনে কিছুর প্রয়োজন ছিল না, সেখানে পাগলি আসলো। পাগলির আশা ওর মধ্যে যে অনুভূতি তৈরি করলো সেটা ওর কাছে নতুন অনুভূতি। এরপরে আস্তে আস্তে ও আরো অনেক নতুন নতুন অনুভূতির মধ্যে দিয়ে যেতে শুরু করলো। এরপরে এই অনুভূতিরই একটা তাড়নাতেও পাগলিকে রেখে আসার পরে সাধু পাগলিকে যেভাবে অনুভব করতে শুরু করলো সেটা আবার আর একরকম।
সো এই যে প্রতি মুহূর্তে সাধু এবং এই যে পাগলিকে ঘিরে ওর যে অনুভবের যাত্রা, আমি শুধু ওটাকেই আসলে পোট্রে করার চেষ্টা করেছেন, একদম কিংবা এই খোঁজারই জায়গাটাকে চেষ্টা আপনি করেছি। খুঁজেছেন হ্যাঁ। আসলে, যে ও কি করছে বা আমাদের মানব মন আসলে কেমন করে এই সব সিচুয়েশন গুলোর প্রেম ভেতর প্রেম দিয়ে। প্রেম এটি আসলে নিখাদ প্রেমের গল্প, কিন্তু এই প্রেমটা খুব দৃশ্যত খুব ফর্মেটিভ কোনো প্রেম নয় আমার কাছে যেটি মনে হয়। এই প্রেমটা খুবই শাশ্বত, খুবই চিরন্তন এবং খুবই সত্য, যা হয়তো আমাদের ভেতরে ভীষণভাবে আছে। আমরা কেউ এটিকে খুব ধারণ করতে পারি, আবার আমাদের ব্যর্থতা যারা আমরা এটিকে ধারণ করতে পারি না। আবার তাই নয় কি? অসহায়ত্ব আছে, হ্যাঁ, অসহায়ত্বও আছে এখানে। হাহাকার আছে। প্রেম পূর্ণতায় নাকি অপূর্ণতায়, সেই প্রশ্ন আছে। খুব ভালো প্রশ্ন। আপনি কি মনে করেন, প্রেম কোথায় আসলে, পূর্ণতায় নাকি অপূর্ণতায়? জানি না। প্রেমের দেখা যদি সবাই আমরা পেয়ে যেতাম আসলে, হ্যাঁ, তাহলে সবাই সৌভাগ্যবান হয়ে যেতাম তাহলে তো শান্তি থাকতো সব জায়গায়, যদি প্রেমের দেখা পাইতাম আমরা সবাই। ওই জন্যই বললাম যে আমরা হয়তো তারা ভাগ্যবান নই যারা আসলে সারা জীবন খুঁজেও প্রেমের দেখা পাই না। প্রকৃত প্রেম যেটি। জানতে চাই আপনার ছোটবেলার গল্প। আপনি বাগেরহাটে জেলা শহরে বেড়ে উঠেছেন, ওখানের স্কুল কলেজেই বোধহয় পড়াশোনা, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাট্যতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছেন। ছোটবেলার জীবন এবং বিশ্ববিদ্যালয়ের জীবন, এই দুটো এবার বা কেন আপনি পড়তে এই বিষয়ে এলেন, সেই গল্প যদি আমাদেরকে একটু বলেন। পড়তে আসলাম তো নিয়তি আমার। ও মানে আপনি খুব এটা বুঝে আসেননি যে না? পরীক্ষা দিয়েছিলাম, আমার মনে হলো যে আমি এটা ট্রাই করতে চাই। কেন চাই? কারণ আমার ছোটবেলায় আমি প্রচুর নানার গল্প শুনেছি আসলে। আমার নানা আলী মনসুর পাইক, বাগেরহাটে। ওনাকে সবাই অভিনয়ের পথিকৃৎ হিসেবে জানতো। মানে কি কেমন উনি এক একটা ক্যারেক্টার করার সময় নাকি ওই ক্যারেক্টারের মতো করেই চলাফেরা করতেন, ওরকমই থাকতেন। উনি এরকম হারায় যাইতেন, তারপর অনেক দিন পরে আবার ফিরে আসতেন। সো এটা নিয়ে নানির সাথে নানা রকমের গন্ডগোল ছিল। এরকম গল্প মার কাছ থেকে শুনেছি, মামার কাছ থেকে শুনেছি। আমার বড় মামা এখন যাত্রাতে অভিনয় করেন সুযোগ পাইলে, এখন তো হয় না, সো এটা করাও হয় না এখন আর, হয়তো খুব বেশি। তো ওই গল্পগুলো আমাকে কোথাও না কোথাও হয়তো ট্রিগার, মানে সাবকনশিয়াসলি হয়তো করছিলই। তো বাগেরহাটে আমি তো থিয়েটার শুরু করছিলাম। তো যখন ইউনিভার্সিটিতে যাব তখন এই যে একটা সাবজেক্ট আছে, এটা তো আমার আগে জানা ছিল না, যে এটা নিয়ে লেখাপড়া করা যায়। যেটা এখন জানতে পারলাম, আমাদের বাগেরহাটের এক বড় ভাই শামসারিয়ার কবি, তো ওনার মাধ্যমে আমি ওইখানে যোগাযোগটা করছিলাম আসলে। তো ওই পরীক্ষা দিল ট্রাই, একটা সাবকনশিয়াস ট্রিগারের ট্রাই। তো যখন হয়ে গেল তখন মনে হলো নিয়তি। আচ্ছা, তার মানে আমরা এটা বলতেই পারি যে আপনার নানা হচ্ছে আপনার জীবনের অভিনয়ে আসার পেছনের বড় অনুপ্রেরণা। অদৃশ্য অনুপ্রেরণা। আপনি দেখেননি, মানে আপনি জন্মের আগেই উনি গত ওনার মৃত্যু, হয়েছেন? আমার জন্ম একই সময়। ওকে, গল্প শুনে এতটা অনুপ্রাণিত হয়েছেন আপনি, মানে কোথাও না কোথাও হয়তো তার ছায়া আপনার মধ্যে কাজ করে। ওই যে মা সবসময় বলতো যে তুই একদম নানার মতো হয়েছিস। তো নানার মতো হয়েছিস বলতে আমি নাকি দেখতেও একই রকম। আচ্ছা, মানে আমাদের ফিচার একই রকম আর কি। ওকে, তো নানা মেথড অ্যাক্টিং করতেন, আপনি যেভাবে বললেন তাতে তো সেটাই মনে হলো যে উনি একদম অভিনয়ের ভেতরেই ওই চরিত্রটিই হতেন এবং উনি ওভাবেই থাকতেন কিছুকাল। তো আপনিও তো বোধহয় মেথড অ্যাক্টিংটাকেই বেশি প্রাধান্য দেন, আমরা যদি খুব ফর্মেটিভ ওয়েতে বলি। আমি শিওর যে নানা এই মেথড অ্যাক্টিং না কি অ্যাক্টিং এটা বুঝে করেন, উনি বুঝে করতেন না। আর আমার কাছে যেটি মনে হয়, মানে যারা মেথড অ্যাক্টিং করেন তারা না কেউ এটা পড়ে এসে কিংবা বুঝে এটা করেন না, ওটা স্পন্টেনিয়াসলি করেন। আমিও করি না, আমি অত বুঝি না, আমি খুবই কম জানি। এটি আপনার উদারতা, আপনি এজন্যই হয়তো এভাবে বলছেন। কিন্তু আমরা তো আসলে সাধু চরিত্রের মাধ্যমে আমরা তো কখনোই মনে হয়নি যে আমরা আপনাকে দেখছি। আমরা মনে হচ্ছে যে আমরা ওই চরিত্রকে দেখছি যে কিনা
এই যে আপনার মানে আমি শারীরিক বডি ল্যাঙ্গুয়েজের কথাও বলবো, আপনি যে এরকম একটু কুঁজো হয়ে হাঁটা কিংবা আপনার তাকানো, কথা বলা, হ্যাঁ পাগলির সঙ্গে আপনার ইন্টারাকশন, কথোপকথন, এই যে ক্যারেক্টারাইজেশন, এটি তো ভীষণভাবে মানে এটাকে আমরা যদি ওই মানে ফরম্যাটে ফেলি তো মেথড অ্যাক্টিং। হ্যাঁ, তো সেই জায়গাতে তো এটি অসাধারণ এবং মনোমুগ্ধকর, এবং যার ফলশ্রুতি দেশের বাইরের বিভিন্ন বড় বড় চলচ্চিত্র মানে যে ফেস্টিভ্যালগুলো হয় সেখানে এটি স্বীকৃতি। সম্প্রতি আমরা জানলাম যে এটি সম্ভবত ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছে এশিয়ান বেস্ট ফিল্মে। হ্যাঁ, সো আপনার অনুভূতি কি সেই জায়গাতে, কি বলবেন? খুব ভালো, খুব ভালো। এরকম বিভিন্ন ফেস্টিভ্যালে যায়, অনেক মানুষ দেখে, তো যত মানুষ দেখে তত আমার ভালো লাগে। আচ্ছা, আমার তো মনে হয় যে সব মানুষ, পৃথিবীর সব মানুষ যদি ছবি দেখতে পারতো, যে ছবিটা করি বা ওই কাজটা করি, পৃথিবীর সব মানুষ দেখতে পারতো বা আমরা দেখাতে পারতাম। পৃথিবীর সব মানুষকে দেখাতে না পারি, বাংলাদেশের সব মানুষকে যদি দেখাতে পারতাম, এই দেখাতে পারাতেই আমার শান্তি। কোথাও কি মনে হয় এটি চাপ অনেক বাড়িয়ে দেয় পরবর্তী কোনো কাজের জন্য, আপনাকে আরেকটু বেশি আপনার কোথাও মানে ট্রিগার করে কিংবা কোথাও প্রেশার তৈরি হয়, এমন কিছু হয় নাকি এটি আপনার জন্য খুব আনন্দের এমন কিছু? আপনি কিভাবে দেখেন এই আনন্দ। স্বীকৃতিগুলো? আনন্দ, আনন্দ। Okay. স্বীকৃতি দুটো জিনিস অবশ্যই করে, একটা হচ্ছে আনন্দ দেয়, একটা হচ্ছে অনুপ্রেরণা দেয়। ওকে, তো আপনাকে এটি ভীষণভাবে অনুপ্রাণিত করে নতুন কাজে আরো বেশি নিজেকে আরো এমন ভাবে প্রাণবন্ত করে তোলার জন্য। মূল্যায়ন হলে ভালো, রিকগনিশন হলে ভালো, কিন্তু ওইসবের আবার অপেক্ষা করার আচ্ছা। ইয়ে নাই আর কি, যে হ্যাঁ, এটা হলো না, এটা দিল না, এটা সেটি নিয়েও কোনো আক্ষেপ আসলে নেই। প্রকৃত কর্ম করে শিল্পীর যাওয়ার আসলে কখনো এমনটি থাকে না, সেটি আমরা জানি। আসলে শিল্পী কখনো যে পুরস্কার কিংবা তার কোনো কাজের প্রশংসার জন্য যে কাজ করেন তেমনটি বোধহয় নয়, সে তার নিজের তাড়না থেকেই কাজটা আসলে করেন। হ্যাঁ, ওই যে বেশি লোকে দেখবে, যত বেশি মানুষ দেখবে ওইটাই। তাহলে কি আপনার কাছে জনপ্রিয়তা আসলে আপনাকে মনে হয় যে মানুষের মাঝে কাজটি প্রসারিত হলো, এক ধরনের জনপ্রিয়তা এলো, এই ধরনের কোনো তাড়না আপনাকে ভাবায়? না, এই ছবিটা তো সবার দেখা তো তাদের রাইটস। আচ্ছা, তো জনপ্রিয়তা হবে কি হবে না এইটার সিদ্ধান্ত নেওয়ার মালিকও তো আসলে সবাই দর্শক। তো সব দর্শক যদি এটা নাই দেখতে পারে, তাহলে এটা কিসের বেসিসে, কোন মানদণ্ডে কি নির্ধারিত হচ্ছে? তো আমরা তো চেষ্টা করে যাই সবাই মিলে যে যত বেশি মানুষকে আমরা দেখাইতে পারি, ওকে, তাই না? যত মাধ্যমে সম্ভব হয় দেখানো সম্ভব। শিল্পের সার্থকতা। হ্যাঁ, শিল্প সংস্কৃতি প্রত্যেকটা মানুষের ঘরে তার কাছে পৌঁছানোটা বা তার পাওয়াটা, তার রাইটস। ওকে, এই চরিত্রটি করতে যে পরিচালকের সঙ্গে আমাদের শ্রদ্ধেয় নির্মাতা মেজবাহুর রহমান সুমনের সঙ্গে আপনার অভিজ্ঞতা যদি আমাদেরকে বলেন, উনি আসলে কেমন ভাবে আপনাকে এই কাজের মধ্যে ইনভলভ করেছেন? ওই তো জাদুকর, উনি তো মানে সৃষ্টিকর্তা, তাই না? উনি তো সৃষ্টি করলেন, হ্যাঁ, এটা উনি স্রষ্টা। হ্যাঁ, তো স্রষ্টার সঙ্গে যেমন সম্পর্ক থাকে আর কি, তো আমি ওই সম্পর্কটাকে বেশ উদযাপন করছি। বাহ। এবং উনি যে নিজেই চরিত্র হয়ে যেতে পারেন, তো আমার অনেক মানে অনেক কিছু ক্যারেক্টারাইজেশনের সময় অনেক কিছু আমি আসলে সুমন ভাইকে অবজার্ভ করে, তার মানে ওনার ডিরেকশনের মধ্যে কোথাও না কোথাও উনি নিজেই চরিত্রটি হয়ে ওঠেন এবং ওভাবেই উনি ওনার কলাকুশলীদের থেকে আসলে ডেলিভারটা আশা করেন। আমার মনে হয় সব ভালো ডিরেক্টরই তাই বোধহয় মনে হয়। উনি খুব ভালো ব্রিফ দিতে পারেন। তো সুমন ভাই পুরো দৃশ্যটা বা পুরো আমি বলবো যে আখ্যানটা উনি কিভাবে দেখতে চান, উনিও ওইটা এক্সপ্লোর করেন প্রতি মুহূর্তে। ওনার কাছ থেকে
মানে ফিল্ম মেকিং এর সঙ্গে রিলেটেড সব কিছুরই একটা বড় শিক্ষা জড়িত আর কি। এগুলো তো গুরুমুখী বিদ্যা, তো তাকে গুরু মানলে খারাপ নাই আর কি, ভালো। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে একজন নির্মাতার সফলতা তো ওখানে যখন উনি তার চরিত্র এবং সেই চরিত্রায়নের জন্য কলাকুশলীদের থেকে সর্বোচ্চটুকু বের করে নিয়ে আসতে পারেন। আমার মনে হয় তো সেখানেই তার সব থেকে বড় সফলতা। এবং উনি তো হাওয়া এবং রোহিতদের মাধ্যমে সেটি বারবার আমাদের সামনে তুলে ধরেছেন, নিজেকে প্রমাণ দিচ্ছেন আরো বেশি করে। সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র আরেকটি, যেটি পাগলির সঙ্গে আপনার যে রসায়ন আমরা পর্দায় দেখেছি, সেটি করার পেছনে আসলে কি করেছিলেন আপনারা? আপনাদের কি রিহার্সেল হয়েছিল অনেক দিন, বা আপনারা কোন পদ্ধতিতে এই রসায়নটাকে আমাদের সামনে এত প্রাণবন্ত করলেন? না, তো রিহার্সেল করিনি আমরা, রিহার্সেল না, এইটা জীবনযাপন এবং এখানেও আসলে যে সুমন ভাই এবং তুষি, এটা তুষির কৃতিত্ব পুরোটাই। এটি আপনারও কৃতিত্ব? আমারটা কেন বলছি না, কারণ আমি যদি না পাইতাম তাহলে আমি যত ভালো পারফর্মারই হই না কেন, আমার পক্ষে মানে আউটস্ট্যান্ডিং করা পসিবল না। তার মানে জিনিসটা হতে হবে, এটা গেম, একজন এখানে দিলে আরেকজন এখানে, ইটস আ গেম, ইটস ভাইস ভার্সা। এটা দুইজনেরই কানেকশনটা, এবং এটি না খুব ভীষণ ভাবে ওয়ার্ক করেছে পর্দায়, মানে দর্শকের অনুভূতি এবং যত সমালোচনা আলোচনা যত কিছু, সেখানে মানুষ এই মুগ্ধতাটা নিয়ে ভীষণ কথা বলেছে যে সাধু এবং সাধুর বউ একজন যেন একজনকে ছাপিয়ে চলে যাচ্ছে। অভিনেতাদের জায়গায় কখনো মনে হয়নি যে এটা আসলে আমরা কোনো অভিনেতা এরকম করছে না, এটা বাস্তব চরিত্র। এবং যখন আসলে কেউ ভাবছে যে আসলে এরা তো এই চরিত্র নয়, এটা একটু করছে, তখন বুঝতে পারছে যে আসলে কোন জায়গা থেকে তারা এটাকে ডেলিভার করছে। এটি পাগলি হইতে পারছে বলেই হয়তোবা আমি সাধু হইতে পারছি। এটি ভীষণই আপনাদের দুজনের কৃতিত্ব, এবং নিশ্চয়ই নির্মাতার বিশেষ কৃতিত্ব এখানে আপনাদেরকে দিয়ে এমন চরিত্র, বিশেষ করে আপনার নৌকা বাওয়া কিংবা মহিষের পাল নিয়ে রাখালের জায়গাগুলো, আমার কোথাও না কোথাও একটু মনে হয়েছে যে হয় না, একটা সিনেমা যখন আমরা দেখি অনেক রকমের এখন গান, তারপরে আরো অনেক কিছু এটাতে সংযোজন হয়, কিন্তু শুধুমাত্র অভিনয় এবং অভিনয়ের দৃঢ়তা, অভিনয়ের সূক্ষ্মতা এবং নির্মাণের যে কৌশল, সেটি আসলে একটি সিনেমাকে কোথায় নিয়ে যেতে পারে। আমার মনে হয় যে সিনেমা কম্বাইন্ড, মানে এটা কোলাবোরেটিভ ওয়ার্ক। কাহিনী খুব ভালো হইলো, বাহিনীটা ভালো হইলো না, তাহলে আর এটি ওয়ার্ক করে না। আবার কাহিনী ভালো না, বাহিনী ভালো, সেটা কিছু একটা তো হইতেও পারে, কিন্তু কাহিনী আর বাহিনী দুটো যদি একসাথে ভালো হয় তাহলে রোহিত হয় আর কি। হ্যাঁ, এটি আসলে রোহিত হয়েছে এবং রোহিত থেকে আলো ছড়িয়েছে। আমরা জানতে চাই, সাধু চরিত্রের জন্য আপনি কি অডিশন দিতে হয়েছিল, বা সেই অডিশন দেওয়ার গল্পগুলো কেমন ছিল? মানে আপনি যে এই চরিত্রের জন্য আপনি নির্বাচিত হলেন, সেই পেছনের গল্পটা একটু যদি বলেন। অডিশন আমার মনে হয় সুমন ভাইয়ের সঙ্গে এই তার আগে যখন কথা হচ্ছিল, তার আগে একটা কাজ করেছিলাম আমি, এটা হচ্ছে চরকিতে একটা সিরিজ এই মুহূর্তে নামে, ওখানে সুমন ভাইয়ের একটা ছবি ছিলেন, এটা হচ্ছে কোথায় পালাবে বলো রূপবান। ওইটাই সুমন ভাইয়ের সঙ্গে আমার মানে প্রথম কাজ। তার আগে হাওয়ার সময় একবার দেখা হয়েছিল, হাওয়ার অডিশনের খুব শেষের দিকে একটা ক্যারেক্টারের অডিশনে, হাওয়া তো সেটা হয়নি। তো কোথায় পালাবে রূপবানের সময় হচ্ছে আমরা কাজ করছি একসঙ্গে, এবং ওই এক্সপিরিয়েন্সটাও বেশ মজা। ছোট, ওটা তো অল্প কাজ ছিল, ছোট পরিসর, মানে সময়টা কম, ওইটাই মনে হয় অডিশন হিসেবে সামহাও উনি কোথাও না কোথাও পরবর্তীতে ট্রিট করছেন মেবি, বা অন্য কোনো কিছু, আমি জানি না ওইভাবে অডিশন। কিন্তু না, আমি আসলে ওই অর্থে মানে এই চরিত্রের আপনাকে কাস্ট করার পেছনের গল্পটা আসলে আমরা জানতে চেয়েছি, যে কি নির্মাতা খুঁজে পেয়েছিলেন। এটা নির্মাতা ছাড়া আমার মনে হয় কেউ বলতে পারে না, আমি জানি না।
এটা আমি জানি না, নির্মাতাই বলতে পারবেন যে উনি কেন আমাকেই ভাবছিলেন, বা জাগো বাহে দেখছিলেন উনি, জাগো বাহে ফেস কারি প্রোডাকশন ছিল, তারপর ফেও করছিলাম। তো ওনাদের যেহেতু ফেস কারির সঙ্গে কিছু কাজ আমার হচ্ছিলই কন্টিনিউয়াসলি, হয়তো বা অন্য কাজ থেকে হতে পারে, ওনার হয়তো সামহাও মনে হয়েছে অন্য কাজগুলো দেখে যে এটা হতে পারে। এখন পর্যন্ত আপনি যতগুলো চরিত্রে অভিনয় করেছেন, আপনার সব থেকে প্রিয় চরিত্র কোনটি? সবই তো আমারই সন্তান। আচ্ছা, কিন্তু তারপরেও বিশেষ ভালো লাগার থাকে তো, যে আমি এটা আমাকে একটা নতুন দর্শন দিয়েছে, কিংবা ওই যে অনুভূতির কথা। সব এরকম আলাদা আলাদা করে, কোনো কিছুই একদিনে হয় না। তো প্রত্যেকটা ওই গেরিলাতে 6 সেকেন্ডের যে অ্যাপিয়ারেন্স, ওইটাও আমাকে অনেক কিছু শিখিয়েছে। তারপরে আস্তে আস্তে যে জার্নিটা একটু 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 করে এই পুরোটা সব কিছু, এখন যে আমি অনেক কিছুর কোলাবোরেশন, মানে অনেক এক্সপেরিয়েন্সের কোলাবোরেশন আর কি। সেই এক্সপেরিয়েন্সটা তার মানে আপনার অন্যদের না, মানে আপনার নিজের আমার সঙ্গে জায়গা থেকে যতটুকু ছোট হলেও সেটা। হ্যাঁ, যদি আমরা নির্মাণ প্রসঙ্গে জানতে চাই, আপনি নির্দেশনা দিয়েছেন জিনের বাচ্চা নামে, মানে আমার খুব জানতে ইচ্ছে করলো যে এরকম নামটা কেন এরকম হলো, মানে জিনের বাচ্চা এই নামটা কেন আপনি পছন্দ করলেন প্রোডাকশনটার ক্ষেত্রে? জিনের বাচ্চাই এটা, মানে একটা জিনের বাচ্চাকে নিয়ে গল্প, আচ্ছা, তো এই জন্য জিনের বাচ্চা। ওই গল্পটার মধ্যে তো কোথাও না কোথাও ভীষণভাবে মাতৃত্বকে দেখানো হয়েছে, কিংবা মায়ের সন্তানের প্রতি যে সেটি যা যে মানে জিন মা হোক আর মানবী মা হোক, কোথাও না কোথাও কি সেটি নয়? আপনি কি মানে এই নামটা আপনার নিজের থেকেই এরকম মনে হয়েছে যেন জিনের বাচ্চা? এখন দেখার পরে যদি কারো মনে হয় যে না এটা মাতৃত্বের গল্প, তাহলে ভালো। যদি মনে হয় যে না এটা জিনের বাচ্চার গল্প, তাহলে জিনের বাচ্চার গল্প। ওকে, মানে ওমন কিছু ভেবে আপনি কে কিভাবে নিচ্ছে সেটা ইম্পর্টেন্ট না। আমি জিনের বাচ্চা, এই বাচ্চাটা এই মাতৃত্বহীন এই মায়ের কাছে যখন আসে, তখন আসলে যে মা হয়ে যায়, বা মাতৃত্বের যে কোনো লিমিটেশন নাই, কোনো বর্ডার নাই, এটা এই জগতে হোক অন্য জগতে হোক, যে কোনো কিছুর মধ্যে হোক, আর হাউ উই ট্রিট ইট, সেটা এই গল্পটা বলার জন্য খুব কঠিন কিছু করতে চাই নাই আর কি। তো খুব সহজে এটা জিনের বাচ্চা, এখন তুমি জিনের বাচ্চা মনে করলে জিনের বাচ্চা, জিনের বাচ্চা মনে না করলে জিনের বাচ্চা না, অন্য কিছু। ওকে, বুঝতে পেরেছি। দাদিরা যখন গল্প শোনাইতো তখন রূপকথা, ফেয়ারি টেল বা এই ধরনের কোনো কিছু, মানে আপনার কি এই জনরাটা পছন্দ? সামহাউ খুব পছন্দ আমার। আপনি হরর, এই জন্য সুমন ভাইকে আরো পছন্দ আমার। আচ্ছা, মানে মিথোলজি বা হরর এই ধরনের কাজ আপনি এক্সপ্লোর করতে পছন্দ করেন? সবই এক্সপ্লোর করতে পছন্দ করি, আমার এটার প্রতি ভালো লাগা আছে, ফ্যাসিনেশন আছে এক ধরনের, বা এই ধরনের ভালো ফ্যাসিনেশন না, এটা ভালো লাগা আছে এই এখানে কাজ করে। ওকে, ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাই। আপনার জীবন সঙ্গী উনিও একজন অভিনেত্রী। কখনো কি মনে হয়েছে যে একই পেশা আসলে কাজের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়, নাকি এটি আসলে অসুবিধা হয়? কেমন মনে হয় এটি? এইভাবেও ভাবেননি? এইভাবে ভাবে দেখি নাই। আচ্ছা, পেশার মানুষ একসাথে অসুবিধা হয় না, এভাবে কখনো ভাবি নাই আসলে। মানে এগুলো এই প্রশ্নগুলো আসলে খুব কমন, এটা সবাই করে, যে আসলে একই পেশার, বিশেষ করে অভিনেতা বা অভিনেত্রীদের ক্ষেত্রে এটি কি আসলে কোথাও না কোথাও একটা সফট জোন ক্রিয়েট করে? দুই ডাক্তারের যেরকম হয় ওরকম দুইজন ইঞ্জিনিয়ার যেরকম হবে, অভিনেতা মানে তাই হবে। বোঝাপড়ার দিকটা বোধহয় একটু বেশি ভালো হয়। সেম প্রফেশনের হলে যা যা অন্য প্রফেশনে হয় এখানেও হয়তো তাই হয়। আর আমরা হয়তো জানি না, বা ওনাদেরটা কেমন হয় আমরা জানি না, যে দুই ডাক্তার একসঙ্গে থাকলে কেমন হয় ওনাদের জীবন হয়। সো এরকম ওকে, এটিও খুবই স্পন্টেনিয়াসলি আপনাদের জীবনে এসেছে, এবং এটা আপনারা সেটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছেন, এবং আপনাদের ভীষণ রোমান্টিসিজম আমরা আসলে দেখতে পাই। এটি নিশ্চয়ই ভীষণ প্রশংসার দাবিদার, সেটুকু বলা। হ্যাঁ, ডেফিনেটলি প্রেম না থাকলে তো জীবন বাঁচবে না। প্রেম তো আসলে
জল নিঃশ্বাস। প্রেমই সব। প্রেম না থাকলে প্রেমকে বরং যত অস্বীকার করা হবে ততই আমরা অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাব। একদম প্রেমকে মানে ভালোবাসাই শান্তি ভালোবাসা। ভবিষ্যতে আপনার নির্মাণ ভাবনা আপনার একটু জানতে চাই। মানে আপনি অভিনেতা হিসেবেই নিজেকে আরো বেশি এঙ্গেজ করবেন, নাকি নির্মাতা হিসেবে আপনি নিজেকে আরো বেশি এক্সপ্লোর করবেন? অভিনেতা হিসেবে আমাকে কতটুকু এঙ্গেজ করবো এটা আমার হাতে নাই। আচ্ছা, এটা ডিরেক্টরদের হাতে, এটা প্রোডিউসারদের হাতে, এটা অডিয়েন্সের হাতে, এটা আরো কই হাতে জানি, আরো অনেক হাতে হয়তো আছে। আমি জানি না আরো কোন হাতে আছে, আমরা সেগুলো নিয়েও একটু কথা বলবো। আমি জানি না। তো ওটা আমার হাতে নাই। ওটা ভালো গল্প আসতে হবে, ক্যারেক্টারটা ওই ঠিক মনে হবে যে হ্যাঁ ওকে এটা করি নাই, এটা করতে চাই, এটা চ্যালেঞ্জ আছে, এটাতে হয়তো বা ওই পরিমাণ হসপিটালিটি আছে, ফ্যাসিলিটিস আছে, সব কিছু মিলাই জিনিসটা করার অনেক কিছুর উপর অনেক ডিপেন্ড করে। ওই সময়টা আমি বিভিন্ন কাজে লাগাইতে চাই আসলে। সেটা থিয়েটারে ডিরেকশনে বা থিয়েটারে অ্যাক্টিং করে, সেটা স্ক্রিনে ডিরেকশন দিয়ে হয়তো প্রডিউস করে, হয়তো জানি না, আমি এক্সপ্লোর করবো কিভাবে আসলে সময়টা কাজে লাগাতে চাই। মানে ছোটবেলার থিয়েটারের গল্প শুনেছি যে আপনি একবার মানে পালিয়ে সম্ভবত কোথাও যে থিয়েটার করেছেন এবং ফিরে আসার পরে কি ছিল ঘটনাটা, যদি আরেকবার বলেন। ওকে, ওটা আমি থিয়েটার তখন মাত্র শুরু করছি আর কি, বাগেরহাট থিয়েটারে। তো আজির নাটকের শো ছিল মংলাতে, যতটুকু আমার মনে আছে। তো মংলাতে আব্বাকে তো বলে যায়নি, আপা ম্যানেজ করতে সব কিছু। আমরা শো করার পর শো শেষ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। তো বাসায় ঢোকা তো অসম্ভব না অত রাতে। আব্বা ভয়াবহ স্ট্রিক্ট তো ছিলেন, স্ট্রিক্ট। এখন তো বন্ধু হয়ে গেছে। এখন নিশ্চয়ই আপনাকে এমন ভাবে দেখে এখন নিশ্চয়ই তিনি খুবই আনন্দিত এবং গর্বিত। আমার বাপ আমার জন্য খুব ফিলোসফার, মাই ফিলোসফিক্যাল ফ্রেন্ড, বাডি। তো আমি রাতের বেলা আসছি, শীত অনেক। আমাদের বাসায় একটা কুকুর ছিল, ও রান্নাঘরে শুয়েছিল একটা চটের উপরে। তো আমি আর বাসায় নক টক করি নাই, ঘরের দরজা টরজা নক করি নাই। আমি ওই কুকুরের সাথেই ওই বস্তার উপরে শুয়ে ছিলাম আর কি। তারপরে আমার শুধু এতটুকু মনে আছে যে আমি একেবারে দেখলাম মাদার মেরির মতো আর কি, মা এরকম চলে আসছে, এরকম হাত বাড়ায় আমাকে নিয়ে নিছে। তারপরে যাই না, আমি ঘুমাই গেছি। পরে ওই যে আমি এটা ওই শোতে বলার পরে আপা আবার আমাকে মনে করে দিচ্ছে যে তুই তো একটা পার্ট মিস করে ফেলছিস। কি মিস করছি? যে ওই কুকুরটা ডেকে ডেকে মাকে উঠাইছে। আচ্ছা, ও আপনাদের বাড়িরই পেট ছিল। আমি প্রচুর মানে কুকুর ছিল আর কি আমার, যখন বাগেরহাটে ছিলাম। ঢাকাতেও চেষ্টা করছি অনেকবার, কিন্তু ঢাকায় পশু পাখি নিয়ে বাড়িওয়ালাদের বিভিন্ন রকম অসুবিধা থাকে আর কি, বিভিন্ন রকম ভাবনা দৃষ্টিভঙ্গি থাকে। তো ওই জন্য হয় না এখন আর খুব বেশি, বাট ছিল। খুব ভালোবাসেন তো ওই কুকুর হিউম্যান না, নন হিউম্যান না। মানে why I love to tell non-human stories, because non-humans are basically more than humans. humanity, মানে হিউম্যান না, মানে হিউম্যানের যা হওয়া উচিত আর কি। আমরা বলি অনেক সময় যে পশুত্ব কেন বলতেছি? কোন পশু কি এরকম করে যা মানুষ করে? এটা কোন পশু করে? করি না তো আমরা। পাশবিক কেন পাশবিক? কোন পশু এরকম করছে যেটার জন্য তুমি পাশবিক বলছো? মানে এটা বলতে পারো মানবিক শব্দটা একটা বরং নেগেটিভই হয়ে উঠতেছে। মানবিক কি আসলে? মানবিক মানুষ আমরা কেন? আমরা তো আসছিলাম কেয়ারটেকার হিসেবে, গার্ডেনের না। আমরা এটাকে দেখে শুনে রাখবো ঠিকঠাক, সবাই শান্তিতে থাকবে, যে যার কাজ করবে, কেউ কারো ক্ষতি করবে না, কেউ মিথ্যা বলবে না, কেউ সবাই যার কাজ করবে, সুন্দর শান্তিতে থাকবে। সকল নিয়ামত আছে এই পৃথিবীতে, যে যার মতো করে সেটাকে সেটি তো হওয়া উচিত ছিল। তো সেটি বরং দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছে। এবং যে
আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভিতরের কুকুরটাকে দেখবো বলে বিষয়টা কিছু কি না কুকুর অনেক ও মানে আপনি হ্যাঁ ওকে মানে কোন একটা পশুকে আমি এভাবে নাম দিয়ে ইয়ে কোনো করতে পশুকে চাই না, দিতে চাই না। বুঝতে পেরেছি কোনো সেটি। পশুকে দিতে চাই না। মানুষ আমরা মানুষ আমরা আমাদেরকে চিনলাম না আর কি। মানুষ এই যে মান আর হুঁশ এইটা আসলে আমাদের কতটা হলো না আর কি, ঠিকঠাক। হলো না, হচ্ছে হওয়া না, উচিত, হওয়ার হলে ভালো। মানে আপনার কি মনে হয় না যে এখানে আমাদের শিল্পেরও ভীষণ দায় আছে, এখানে আমাদের সংস্কৃতি সামগ্রিক সংস্কৃতির একটা দায় আছে যে আমরা বেশি মানে কনসিস্টেন্স হয়ে উঠছি দিনকে দিন। এটা কেন, বা এটা কি বৈশ্বিক কোনো প্রভাব এখানে কাজ করে? পুরোটাই তো মনে হয় আসলে না, সবটাই। কোনো একটা নির্দিষ্ট কোনো কিছুকে দায়ী করার এখানে জায়গা নেই। ওকে, মানে কালচারালি যদি আসলে আমরা আমাদের প্র্যাকটিস যেহেতু আমাদের নাই, প্র্যাকটিস জানি না এটা নাই হলো কি করে নাই হলো আর কি, ওকে, কোত্থেকে নাই হলো, কখন থেকে হলো, কিভাবে হলো, সেটা কি শুধু ওই সংস্কৃতি কর্মী বা শিল্পীদের দায়? সেটা সমাজের দায় নাই সামাজিকভাবে, সেটার এই রাষ্ট্রীয় দায় নাই। নিশ্চয়ই নিশ্চয়ই। তো দায় তো সবার, আমার নিজের, আপনার, সবার, সকলের। তো মানে কোথাও কি মনে হচ্ছে যে আমাদের মানে কোথাও না কোথাও ওই শিল্পের পথটা একটু সংকুচিত হয়েছে, বা একটু বেঁচে আছে মনে হয় আমার। আচ্ছা, একটু সংকুচিত হয় না, মানে একটুখানি বেঁচে আছে, একটুখানি বেঁচে আছে। এইটা লাইফ সাপোর্টে আছে বলতে পারেন। লাইফ সাপোর্ট থেকে যদি এবার ফিরে আসতে পারে তাহলে তো খুব ভালো, নাহলে মুশকিল হবে। এটা মনটা কি, এটা দৃষ্টিভঙ্গি আসল জায়গা আর কি। ওই আলে ঢালে ঘুরে তো লাভ নেই, গোড়ায় আসতে হবে, আসল জায়গায় আসতে হবে। যে দৃষ্টিভঙ্গি আমাদের বেড়ে ওঠা দৃষ্টিভঙ্গি, আমাদের এগুলো পাল্টাইতে হবে, এগুলো পাল্টাইতে হবে। কি আমি না আমার পাল্টাই ফেলতে বলতেছে, পাল্টাইতে না বলতেছি যে হিউম্যান হও আর কি, মানুষ হও। মানুষ হইলেই তুমি যা করতে সেটা করতে পারবে না। মানে এইখানে আসলে রাষ্ট্রের দায় কতটুকু, এবং রাষ্ট্র এখানে কি কি ভূমিকা নিতে পারে বলে আপনি? রাষ্ট্র তো কিচ্ছু নেই, কোনো ভূমিকা নিতে পারে না। রাষ্ট্র তো একটা ভূখণ্ড, একটা সীমারেখা। তো একটা সীমারেখা কিভাবে, একটা বিল্ডিং কি কখনো কোনো দায় নিতে পারে? এটা রাষ্ট্র তো কেউ না কেউ পরিচালনা করে। হ্যাঁ, বলতে পারেন রাষ্ট্রতন্ত্রে, রাষ্ট্রযন্ত্রে যারা আছেন, সেটা ওই একটা দেশ যখন শুরু হয় তখন থেকেই তো আসলে এটা তৈরি হওয়া স্টার্ট। তো একটা তৈরি হইতে গিয়ে একবার তৈরি হইতে গিয়ে একরকম প্রতিবন্ধকতা তৈরি, ডাইভার্ট হয়ে যাওয়া, আবার একটা রকম হবে, আবার একটা রকম হয়, তো বিভিন্ন রকম ভাবে তো ঘুরে 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 এখন আমরা এই পর্যন্ত আসছি, তাই না? দায় সবার। সেখানে আপনি বাংলাদেশের মানে সিনেমাকে, এর ভবিষ্যৎ এবং এর এটি আসলে আন্তর্জাতিক অঙ্গনে এর রূপরেখা বা আমাদের সিনেমার ভবিষ্যৎ কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? এই সমস্ত প্রতিবন্ধকতাকে নিয়ে আসলে আমরা কোথায় যাচ্ছি? সিনেমা শিল্প আসলে কোন দিকে হাঁটছে? এই প্রতিবন্ধকতাগুলো যদি থেকেই যায় তাহলে কোথাও যাচ্ছে না, তাহলে এইভাবেই যাবে। পানি আপনি হাতে মুঠো করে ধরে রাখতে পারবেন না, এটা পড়ে যাবে। বালি যদি আপনি এরকম ধরে রাখতে পারবেন না। তাহলে আর্টকে সেই পরিমাণ স্ট্রং হইতে হবে এবং ওই জায়গার শেপে আসতে হবে যে পানি হবে ও বালি হবে, এটা কেউ শক্ত করে চেপে ধরলো, মানে এটাকে ধরে রাখা যাবে না। তাহলে এটা হতে হলে এই আর্টকে, ওই যে একদম শুরুতে বলছিলাম, এটা প্রত্যেকের কাছে পৌঁছানো এবং প্রত্যেকের আর্টের চর্চা, এটা তার অধিকার, এটা তার দায়িত্ব, এটা হওয়া উচিত। আর্টে শিল্প কাউকে বিধ্বংসী করে না, শিল্প আগাগোড়া শান্তির কথা বলে। একমাত্র শিল্পই প্রতি মুহূর্তে বলেই যাচ্ছে দর্পণের মতো করে, একদম চোখের সামনে সবকিছু দেখায় দিয়ে যাচ্ছে যে কি হচ্ছে, তুমি কি করছো, তোমার কি করা উচিত। একমাত্র শিল্প করছে। তো শিল্প চর্চা যদি প্রত্যেকটা ঘরে না পৌঁছয়, যেটা ছিল,
তাহলে কোথাও গিয়ে পৌঁছবে না আমাদের এই এই যাত্রা। তবে যে আমরা যে সবাই মিলে একটু একটু করে চেষ্টা করছি, এটা সবাই যদি আস্তে আস্তে একতাবদ্ধ হয়ে যায়, একটা দারুণ সাংস্কৃতিক বিপ্লব ঘটে যায়, তাহলে আমরা যেখানে পৌঁছবো সেইটা অসাধারণ। অসাধারণ অসাধারণ। আমিও সেই কথাটাই বলতে চাইছিলাম যে ভীষণভাবে বোধহয় সাংস্কৃতিক বিপ্লবটা দরকার, এবং সেটি শুধুমাত্র শিল্পের জায়গা থেকেই যে সম্ভব তা হয়তো নয়। সেটি আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্পেশালি আমাদের এডুকেশন প্যাটার্ন, এই জায়গাতে যদি আসলে আমাদের এই এবং 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 যারা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছেন, সেটি নির্মাতা থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটার কিংবা যারা অভিনয় করছেন, অভিনেতা, অভিনয় শিল্পী বা আরও সমগ্র, আমার কাছে মনে হয় যে এটি একটি সামগ্রিক প্রক্রিয়া, তাই নয় কি? অবশ্যই। না হলে তো আমাদের মননের জায়গাকে আসলে পরিশীলিত করা সম্ভব নয়। হবে না তো। আপনি একা একা সম্ভব নয়। একটা বাড়ি ধরেন, একটা মহল্লায় আপনি একা গান করছেন, হবে না তো। আপনার ওই গানটা শোনার মতো কানও তো তৈরি হইতে হবে, তাই না? হ্যাঁ। তো সেই জায়গাতে আসলে শিল্পীদের দায় কতটুকু? না, শিল্পীদের দায় হচ্ছে শুধুমাত্র সঠিকভাবে তার কাজটা, তার শিল্প চর্চাটা করে যাওয়া এবং ছড়িয়ে দেওয়া। ওই মানে যখন করে হয়তো যাওয়া যায়, তারপরে আবার ছড়িয়ে দিতে যেয়ে তো নানান রকম প্রতিবন্ধকতা অনেক সময় তৈরি হয়। দেখবেন না যে কি কোথায় কোথায় প্রতিবন্ধকতা হচ্ছে, সেটিকে কেন না দেখলে ঠিক। আবার হ্যাঁ, আমাদের একটু আছে যে আমরা দেখি কিন্তু দেখি না, যেটা দেখার দেখি না, যেটা মানে এটি আমাদের জন্য আসলে ভীষণ কষ্টের যে আমরা যখন শুনতে পাই কোথাও সিনেমা বন্ধ করে দেওয়া হচ্ছে, কিংবা কোথাও মানে সিনেমা প্রদর্শনীতে নানান রকমের ব্যাঘাত তৈরি হচ্ছে, সেই জায়গাটা আসলে খুবই কষ্টের বোধ হয়। রাষ্ট্র এটার স্টেটমেন্ট কি দিল? রাষ্ট্র ব্যবস্থা হ্যাঁ, এটার স্টেটমেন্ট কি দিল? এবং রাষ্ট্রেরই তো সব থেকে বড় দায় যে এই জায়গাটাকে সঠিক পথে পরিচালিত সব করা। আবার রাষ্ট্রকে বলা যাচ্ছে না, সব আবার রাষ্ট্র সামগ্রিক এই পুরো প্রক্রিয়া। বিষয়টা না, আমি মানে বিষয়টাকে যদি একদম একটা পয়েন্টে আনি, সেটা হচ্ছে এই সব কিছু আসলে আমাদের মানুষের। মানুষ যদি ভালো হয়, আমরা মানুষ জাতি, আমরা তো ওই ছোটবেলায় পড়ছে না যে অনেক অনেক মানুষ মিলে একসঙ্গে যখন বসবাস করে তখন একটা সমাজ হয়ে যায়, তাই না? তো এই সমাজটা কে গঠন করলো? মানুষ। প্রতিষ্ঠান কে গঠন করছে? মানুষ। রাষ্ট্র কারা গঠন করতেছে? মানুষ। ব্যবস্থা কি? মানুষ। তো মানুষ, এটা বিল্ডিং টিল্ডিং কিচ্ছু না। মানুষ ভালো হলে সব ভালো হয়ে যাবে, মানুষের চেতনা ভালো হলে সব ভালো হয়ে যাবে, মানুষের শিক্ষা ভালো হলে সব ভালো হয়ে যাবে, ওই তো মানুষের মূল্যবোধ ভালো হলে সব ভালো হয়ে যাবে। কিন্তু বেসিক হচ্ছে আপনার শিক্ষা এবং আপনার সংস্কৃতি। সেখান থেকেই তো আপনার মনের মনুষ্যত্ব কিংবা আপনার মূল্যবোধ তৈরি হওয়ার প্রেক্ষাপট। সেটা বিশ্বাস করতে হবে তো। সেটা এখন রাষ্ট্রযন্ত্রকে বুঝতে হবে যে এই সিনেমাটা আমাকে আসলে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, এবং কেন আসলে সিনেমা হল করা দরকার, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায় কেন করা দরকার সিনেমা হল, কেন থিয়েটারগুলো একদম সরগরম নাই, কেন সব সহজ হয়ে গেছে যে ফোনটা আপনার কাছে আসছে, আপনি ফোন থেকে সব কিছু করছেন, আপনি এই অনুষ্ঠানটা ফোনে বসে দেখবেন, তো সব ফোনে আসি আমরা। তো থিয়েটারে গিয়ে অভিনয়টা শিখবো, বা থিয়েটারে গিয়ে ডিরেকশনটা শিখবো, থিয়েটারে গিয়ে আবৃত্তিটা শিখবো, ভোকাল মডুলেশন শিখবো, বা থিয়েটারে গিয়ে হয়তো লাইটিংটা শিখবো, মেকআপটা শিখবো, বা কিছু শিখবো না, আমার ভালো লাগতেছে আমি করবো। এই ভালো লাগতেছে থিয়েটারে যেতে, গান গাইতে, অভিনয় করতে, ছবি আঁকতে, সেই সুযোগটাও দিতে হবে এবং সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে, শিল্পীদেরকে প্রমোট করতে হবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একদম স্বীকৃতি দিয়ে। একদম। এবং এটি তো রুটি রুজিরও, মানে একজন মানুষ যে সারা জীবন ছবি আঁকছে, আপনি যখন তার ছবি কোনো প্রদর্শনী হবে, সেই প্রদর্শনীর মাধ্যমে হয়তো ওনার ছবিটা মানুষ দেখবে, ভালো লাগবে, সেখান থেকে উনি তো ছবিই আঁকেন। যে শিল্পী গান গায়, যদি তার গানের কনসার্টই বন্ধ হয়ে যায়, তাহলে তার রুটি রুজির আসলে কি হবে, তাই না? আগে তো এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। এটা তো পেশা না।
আপনার তো গোড়াতে আসেন, আপনার তো নাই এটা মানে গানের এটা কি শিক্ষক। আচ্ছা বিনোদন কর্মী আপনারা, হ্যাঁ এটা আপনারা আপনারা বিনোদন দেন, আপনারা এত হ্যাঁ, এগুলো করতে হবে রাইট, এবং এটির জন্য আসলে আমাদের সাংস্কৃতিক বিপ্লব দরকার এবং ভীষণভাবে, এবং এটি সমস্ত আমার মনে হয় সমস্ত পেশাজীবী যত ধরনের আছে সবারই বেসিক এই জায়গাটা। মানে আপনি একজন খুব ভালো ডক্টর, আপনি একজন খুব ভালো টিচার, কিন্তু যখন আপনার মধ্যে কোথাও একটা ওই সাংস্কৃতিক বোধের ঘাটতি আছে, আমার কাছে মনে হয় যেন আসলে ওইটা প্রপার ওয়ার্ক করছে না, মানে সোসাইটিতে আসলে তার কন্ট্রিবিউশনটা ইটস ভাইস ভার্সা, তাই নয় কি? আপনিও কি এমনটি মনে করেন না? মানে কোথাও আমাদের ওই সত্তাটা, আমাদের ভেতরের ওই জায়গাটাকে আসলে আরো বেশি পরিশীলিত হওয়া উচিত, বা আরো বেশি সমৃদ্ধ হওয়া দরকার। অবশ্যই দরকার। এখন আপনি চাইলেই ডাক্তার হইতে পারবেন না, তাই না? আপনি একটা অপারেশন করে ফেলতে পারবেন না গিয়ে ডাক্তার হয়ে, আপনি চাইলে ইঞ্জিনিয়ার হইতে পারতেছেন না, কিন্তু ডাক্তার তো চাইলে আবার শিল্পী হইতে পারে না? মানে ইন সাম ওয়ে, মানে সব সময় যে সে এটা পারেই, শিল্পী সত্তা তো আপনার মনের ভিতর বাস করে, ডাক্তার হইতে পারে না। আপনি একটা লং টার্ম প্রচেষ্টার মাধ্যমে আপনি ডাক্তার হচ্ছেন, একটা বড় দীর্ঘ যাত্রা পড়াশোনার মাধ্যমে আপনি হচ্ছেন, কিন্তু সেই মানুষটাই যখন আপনি গান গাইতে যাচ্ছেন তখনও নিশ্চয়ই আপনার কিছু অনুশীলনের প্রয়োজন আছে, কিছু আপনার এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার দরকার আছে, এবং এটির মধ্যে যদি আপনি না যে আপনি খুব সুন্দর মানে বাই বর্ন আপনি খুব সুন্দর গান গাইতে পারেন, সেটি আপনার এক ধরনের যোগ্যতা, কিন্তু যে মানুষটা শিল্পী, যে শিল্পী আসলে অন্য কোনো প্রফেশন না যে এটিই করছে, সেটি তো ডেফিনেটলি তার পেশা, মানে এটাকে পেশা হিসেবে স্বীকৃতি কেন মানুষ দিচ্ছে না, সেখানে আমারও বড় প্রশ্ন। বা কেন মানুষ এখন ভাবছে না যে আপনারা বিনোদন কর্মী? নো, এটা হতে পারে না। শিল্পী একটা পেশা, এটা প্রফেশন ডেফিনেটলি। ওই ডাক্তার যদি একদম ছোটবেলা থেকেই ধরেন সঙ্গীত সাধনা করে বা সেতার সাধনা করে, সে ডাক্তারিটাকেই পেশা হিসেবে নিছে, কিন্তু সে দারুণ সেতার বাজায়, তাহলে কি সে শিল্পী না? অবশ্যই সে শিল্পী। এই যে শিল্পবোধটুকু, যে শিল্পী হওয়ার জন্য যে তার আমরা হয়তো অন্য কোনো প্রফেশন নিতে পারছি, আমি ডাক্তার হইতে পারতেছি না, ইঞ্জিনিয়ার হইতে পারতেছি না, অন্য কিছু হইতে পারতেছি না, কিন্তু যে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কিছু, সেও চাইলে এরকম একটা সাধনা করতে পারে, একটা কোনো শিল্প মাধ্যমকে সে বেছে নিতে পারে আলাদাভাবেও, তার জীবনবোধের উন্নয়নের জন্য, তার মানবিক বোধের উন্নয়নের জন্য, তার সাত্ত্বিক উন্নয়নের জন্য। এতটুকু প্রত্যেকটা মানুষের বোধে আসুক। খুব ভালো কথা, মানে খুব ভালো একটা বিষয় আপনি আলোকপাত করেছেন, এবং এর সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই, সংযোজন করতে চাই, সেটি হচ্ছে যে একজন শিল্পী যে চাইলেই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, বিষয়টা তা না। উনি হয়তো ওইভাবে ওনার জীবনকে ভাবেনি, উনি ওই দিকগুলোকে ছেড়ে দিয়ে এই জায়গাতে ওনার কাজ করতে ভালো লেগেছে, এবং সেখানে তিনি ওনার সময়কে দিয়েছেন, ওভাবে উনি হয়েছেন। আবার একই সাথে যারা এগুলো হচ্ছে না, যারা শিল্পের জগতে নিজেদেরকে বিকশিত করছে, এই জগতের মধ্যেই নিজেকে আবৃত্ত করে রাখছে, তাদেরকে তো তাদের তো ওটা পেশা, মানে তাদেরকে তো আপনার ছোট করে দেখার কোনো জায়গা নেই কোথাও, তাই না? মানে এটা কেমন করে, মানে আমি জানি না আসলে আমাদের যে 5টা যে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এরপরে তো আরেকটা আছে, সেটি তো বিনোদন। আরো তো আছে, কর্মসংস্থান, নিরাপত্তা, সেগুলো তো নিশ্চয়ই আছে, কিন্তু মানে একটা মানুষ আসলে, আমরা যদি আদিম সেই প্রাগৈতিহাসিক যুগের থেকে শুরু করি, আসলে মানুষ যখন তার খাদ্যের নিরাপত্তা পেল, তখন সে আসলে চিন্তা করলো যে তার কবিতা লেখা কিংবা তার গান গাওয়া, বা যখন যে গুহার গায়ে সে ছবি আঁকতে শুরু করলো, যখন তার বাট এইভাবে তো আস্তে আস্তে এই বিষয়গুলো এসেছে আমাদের এই সোসাইটি এসে আমরা এখন দাঁড়িয়েছি। এখন শিল্পের জায়গা নিয়ে যদি কোনো রাষ্ট্র কিংবা কোনো জাতি প্রশ্ন তোলে, আমি তো মনে করি যে ওই জাতি আসলে টিকে থাকতে পারবে না, মানে এটি সম্ভব নয়। অবশ্যই, তাই না কি?
আমরা যতক্ষণ পর্যন্ত আসলে ওই জায়গায় যাব না যে আমাদের ওই মৌলিক অধিকারের মধ্যে যদি বিনোদনটা কে আমরা ইনকর্পোরেট করা না মানে যায়, বিনোদনটাকে যদি আমরা শুধু একভাবে না দেখি হ্যাঁ। যে শুধুমাত্র হাসলামই বিনোদন, শুধু মারামারি দেখলাম বিনোদন, বা শুধু একটা দারুণ গান দেখলাম বিনোদন, ব্যাপারটা যদি এইভাবে দেখি, আর্ট ইজ আওয়ার Yes. রাইট। রাইট, আমি কিন্তু ওই Art জায়গায় বলছি আর্ট ইজ is আওয়ার our রাইট, right. ইয়েস। অ্যান্ড বিং অ্যান আর্টিস্ট, এটা এটা মানে এটা আমার প্রফেশন। সো প্রফেশন এবং কারো কাছে এটা প্রফেশন নাও হইতে পারে। যে ধরেন ব্যাংকে যে বড় করে টাকা গোনে, ও টাকা গোনাকেও আর্টের পরিচয় নিয়ে গেছে, এত ভালো টাকা গোনা যে তার থেকে ভালো করে টাকা গোনা। সো ইট অল মিনস যে এটা একটা আর্ট, যখনই আমরা বলবো তখন এটা একটা সাধনার ব্যাপার আছে। এটা সাধনা বলতে কি আবার আমি বলতেছি না যে অনেক কিছু, এটা আবার চর্চা। আবার আবার মানে আমার কাছে এটিও মনে হয় যে আমাদের যে সব সময় এটিকে প্রকাশ করেই শিল্প সত্তাকে ধারণ করতে হবে তেমনটিও কিন্তু নয়। অনেকে খুব ভালো গান না, কিংবা খুব ভালো অভিনয় করে না, কিন্তু খুব ভালো ছবি আঁকে না, ওনার ভিতরের কিন্তু ভীষণ একটা শিল্পবোধ আছে। ওই শিল্পবোধটাই আসলে ওনাকে একজন মানুষ থেকে আরেকটু মানে উচ্চতর কোনো হিউম্যান বিংয়ে হয়তো যখন আপনার এলাকায় যদি এখন প্রচুর থিয়েটার শো হয়, আপনি যদি দেখতে যান, আপনার সাথে যদি আপনার বন্ধুরা দেখতে যায়, আপনার বাবা মায়েরা দেখতে যায়, ছেলেমেয়েরা দেখতে যায়, যদি বিভিন্ন গানের অনুষ্ঠান হয়, আবৃত্তি অনুষ্ঠান হয়, যুগলবন্দি হয়, সেটা এই যে আমাদের ফোক পালা গান, সেগুলো হয় না, এই যে এইগুলো যদি সবাই আবার নতুন করে দেখতে শুরু করে, যেতে শুরু করে, জানতে শুরু করে, অনুভব করতে শুরু করে, তাহলে উপলব্ধিতে আসবে। তখন ওই শিল্পবোধটা তৈরি হবে, আরো বেশি করে তৈরি হবে, এবং আমি বোধহয় মানে সৌভাগ্যবান যে আমি গ্রামে বেড়ে উঠেছি, আমি এমন একটা সার্কামস্টেন্সেসে বেড়ে উঠেছি, সেইখানে আসলে আমি ছোটবেলা থেকে এগুলো পেয়েছি, এবং এটার প্রতি আমার এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছে। কিন্তু এখনকার যে জীবনযাপন আমি দেখি, সেইখানে তো আলটিমেটলি কোথাও মানে দেখি না, সবাই তো শুধুমাত্র ওই যে ফোনের কথা আপনি যেটা বললেন, আমরাই নষ্ট করছি, তো কাকে দোষ দিবেন? কিন্তু শিল্পের পথটাও একটু বোধহয় ওই যে আপনি বললেন একটু না, মানে একটু বেঁচে আছে, বাকি জায়গাটুকুই আসলে এখন এই যে আমাকে নিয়ে শোটা করতেছেন, এটা যদি ভিউ না হয় তখন এটা শো চলবে? তবু এই কথাগুলো বলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হয়তো ভাই যে আপনি মনে করতেছেন খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, এইভাবে যখন এই কথাগুলো যখন একজন সাধু বলবেন, রোহিত সিনেমার সাধু একজন যখন এই কথাগুলো বলবে, দর্শকের কাছে নিশ্চয়ই এটির একটি আলাদা সেন্স তৈরি হবে। যারা বোঝেন, যারা আসলে চান যে আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাকে আসলে আমরা কিভাবে দেখতে চাই, এবং এটি হওয়া উচিত। এটি যদি না হয় তবে আমি বলবো আমাদের দুর্ভাগ্য কিংবা আমাদের ব্যর্থতা ভীষণ রকমের ভাবে। সৃষ্টিকর্তা তার বাণী বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে আপনার কাছে পৌঁছায় দেয়, আমার কাছে পৌঁছায়, আমারটা আমার কাছে যা পৌঁছানো সেগুলো আমার কাছে পৌঁছায়, আপনারটা আপনার কাছে পৌঁছায়। এটা আমরা হয়তো কেউ বুঝতে পারি, কেউ বুঝতে পারি না, কেউ ধরতে পারি, কেউ ধরতে পারি না, কেউ ওটাকে রিসিভ করতে পারি। এটা একবার বাগেরহাটে আমি আমাদের একটা দোকান ছিল, দোকানে আমি বসে আছি, একজন ভিক্ষুক যাচ্ছিলেন, উনি আমাকে বললেন, এই তোর কাছে সবার আগে কে? হ্যাঁ, তোর কাছে আল্লাহ না বাপ মা? আমি ওনার দিকে তাকাইছিলাম অনেকক্ষণ, তারপর আমি বললাম যে বাপ মা। সেটা হাসি দিয়ে চলে গেল, তারপর আমি তাকে দেখি নাই। বাহ বাহ, আমি আপনি একদম, কারণ কি আপনার কাছে তো আপনার সৃষ্টিকর্তা আপনার বাপ মা, আপনার গড তো আপনার বাপ মা। মানে এটা আমি যে কারণে বললাম সেটা হচ্ছে যে এই সব কিছু নির্ভর করে আপনি কিভাবে দেখছেন, ওই যে মূল্যবোধের জায়গা দেখছেন। এখন এটাকে যদি কেউ অন্যভাবে দেখে, আচ্ছা উনি কিভাবে বললো, এটা কিভাবে বললো, দেখার পার্থক্য, এই দেখার পার্থক্যটা অনেক দিনের চর্চায় তৈরি হয়েছে, এটা যাইতেও অনেক সময় লাগবে। তো ওই কালকে করার থেকে আজকে করা ভালো, আজকে করার থেকে এখন করা ভালো। তো চর্চাটা যত দ্রুত শুরু করা যাবে ততই ভালো, ততই মঙ্গল। কোথাও থিয়েটারকে মিস করেন? অনেক। আচ্ছা, থিয়েটারে নির্দেশনা দেওয়ার ইচ্ছা
আছে আছে, অ্যাক্টিং করার ইচ্ছা আছে, ওকে, করতে চাই আমি স্টেজের ম্যাজিকটা মিস করি খুব। বাহ। মানে যখন থিয়েটারে পড়াশোনা করেছেন তখনকার কোনো মজার স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে চান? সব মজার, স- সব মজার, এক একটা শো এক এক রকম না, মানে এক একটা রিহার্সাল হ্যাঁ, এক এক রকম, এক হ্যাঁ। একটা আমরা এনজয় করছি। আমি প্রথম আমি জীবনটা একরকম দেখছি আসলে ওখানে যাওয়ার পরেই, জাহাঙ্গীরনগরে যখন আমি পড়ছি। আর এই ড্রামা ডিপার্টমেন্টে পড়া আমার জন্য একটা বিশাল ব্লেসিং। আমি অন্যরকম মানে একটা আপনাকে খুঁজে পেয়েছেন হ্যাঁ, কোথাও। একদমই। আপনি বলেন আপনি চাননি, আপনি ভেবেছেন যে- সাবকনশিয়াস ট্রিগার ছিল তখন, Okay, কিন্তু যখন okay. আসলে আমি এটা শুরু করছি হ্যাঁ। তখন নতুন এক আমি তো আপনি। প্রেমে পড়ছি ও তখন আসলে। আচ্ছা, ওই যে আপনার নানা আপনার ভিতরে কোথাও বাস করেন হয়তো এই জন্য। ওটা কিন্তু আপনি ছোট বয়সে, মানে যখন আপনি আপনার বাড়ির কুকুরের পোশাক আপনার তার পাশে শুয়ে থাকার মতো ছোট, মানে তখন আপনার বয়স কত ছিল? না তখন কোথায় এসএসসি পরীক্ষা দিছি I guess। আচ্ছা, তো ওই সময়ে আপনি আসলে থিয়েটার জয়েন করেছেন এবং ওই সময় থেকে আপনার একটা সাবকনশিয়াস একটা অভিনেতা হবার একটা মনোবাসনা হয়তো ভেতরে। জানি না আচ্ছা, তখন খুবই তো ভাবি নাই, diplomatic। তখন তো ভাবি নাই। আচ্ছা আচ্ছা, তখন মানে এই গোটা জীবন নিয়ে আসলে আপনি ওরকম ভাবে কোনো প্ল্যান করেন না, প্ল্যান মানে যেটা হচ্ছে ওটা। গন্তব্য হয়তো জানা থাকতে পারে, কিন্তু ওই গন্তব্যে কোন পথে যাব সেটা তো আসলে সফর নির্ধারণ করে। আপনার কাছে আপনার গন্তব্য কি, কোথায়? শান্তি। শান্তি। এই শান্তিটাকে পাওয়ার জন্য আপনি কোন কোন পথে হাঁটতে চান? কর্ম। ওকে, সেই কর্মের যাত্রায় কোন তরিকা আপনার কাছে আসলে প্রধান উপজীব্য? চেষ্টা। ভীষণ সুন্দর উত্তর। এই চেষ্টা করার কোনো নির্দিষ্ট রাস্তা কি আপনার আছে? আরো চেষ্টা। আরও চেষ্টা, এবং সেটি কি এই শিল্প মাধ্যমেই আপনি নিজেকে অভিনয় কিংবা নির্দেশনা কিংবা আরো যা কিছু আপনি এটি? জানি না, যতদিন পর্যন্ত মনে হবে যে এটা দিয়ে হচ্ছে, এটা দিয়ে পারা যাবে, চেষ্টা করলে হয়তো। যদি অভিনেতা না হতেন কিংবা আপনার এই শিল্পের যাত্রা শুরু না হতো, তাহলে কেমন আপনাকে আপনি দেখতে চাইতেন? কোন পেশাতে আপনি নিজেকে দেখতে চাইতেন? অভিনেতা না হলে তো সব নেতা হয়ে যায়। ওকে, তার মানে আপনার পলিটিক্সে বেশ ইন্টারেস্ট ছিল, আছে ভবিষ্যতে? পলিটিক্স, আমি পলিটিক্যালি কনসিয়াস। দিস ইজ ভেরি গুড। মানে এটা যে আপনি কত একটা কি বলবো, মানে আমাদের বাংলাদেশের মধ্যে এক ধরনের একটা, আমি মানে তরুণ প্রজন্মের সঙ্গে যখন কথা বলেছি, ওরা না মানে সামহাও কোথাও একটা যে বলে কি আই হেট পলিটিক্স, এই যে একটা টার্মিনোলজি ওরা কোথাও না কোথাও ওদের ভিতরে ঢুকেছে। আমি জানি না এটা কোত্থেকে কিভাবে এলো, কিন্তু এটা যে একটা দেশ এবং একটা রাষ্ট্রের জন্য কিংবা একটা সমাজ ব্যবস্থার জন্য কতটা ক্ষতিকর, পলিটিক্যালি কনসিয়াস হওয়াটা যে কতটা জরুরি, সেইটা বোধহয় আসলে আমাদের অধিকাংশ মানুষ বোঝে না। এবং সেখানে আপনি কি সুন্দর করে উত্তর দিলেন যে আমি পলিটিক্যালি কনসিয়াস। দিস ইজ মার্ভেলাস। আমার থেকে ওই যে কৃষক ধান চাষ করতেছে, যে যিনি না করলে এটা খাইতে পারবো না ভাতটা, উনি আরো বেশি কনসিয়াস আর কি, কারণ ওইটা উনি বেশি ফিল করে। আচ্ছা, হ্যাঁ, হওয়া দরকার কনসিয়াস। সে সময় অশিক্ষিত বলতে আমরা যাদেরকে বলি, তাদের মাথায় কাঁঠাল ভেঙেই কিন্তু সবাই খেয়ে যাচ্ছি। রাইট। আর শিক্ষিত বলতে আমরা যাদেরকে বলি বা বুঝি কি বা আলাদা করতে চাই, এই নষ্টটা কিন্তু শিক্ষিতরা করছে, অশিক্ষিতরা করে নাই কেউ। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে? দর্শকদের বলবো যে আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুখে থাকুন, প্রেমে থাকুন। যত বেশি ভালোবাসবেন নিজেকে, আপনার পরিবারকে, আশপাশের মানুষকে, আপনার প্রকৃতিকে, সকল জীবকে, ওই যে একটা কথা আছে, জীবে প্রেম করে যে জন সেজন সেবিছে ঈশ্বর। তো সকল প্রাণকে ভালোবাসেন। ভালোবাসা অপরাধ নয়, ভালোবাসাকে অপরাধ মূলক দৃষ্টিভঙ্গিতে দেখাটা অপরাধ। শান্তিকে খুঁজে পেতে হলে ভালোবাসার মাধ্যম ছাড়া আর কোনো ওয়ে নাই। সো
যদি সবাই আমরা মিলেমিশে শান্তিতে থাকতে চাই, সবাই ভালোবাসার সংস্কৃতি গড়ে তুলি আসুন। প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যাম্পাস টাইমসে আজকের আয়োজনে আসবার জন্য, এবং আপনার এই কথা এবং আপনার সঙ্গে কথোপকথনের বিভিন্ন জায়গায় আসলে আমরাও ভীষণ ঋদ্ধ হলাম, এবং আমি আশা করছি যে আমাদের দর্শকও এটিতে অনুপ্রাণিত হবে, ঋদ্ধ হবে। প্রিয় দর্শক, অন্য কোনো দিন অন্য কোনো তারকার সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।